TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে একটি সুখবর দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই, কারণ আমরা এই আমেরিকায় আসার আগেই স্বপ্ন দেখি যে আমেরিকায় পৌঁছে কিভাবে একটি বাড়ি কিনবো, নিজের একটি ঘর করব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তেমনি কিন্তু নিউ ইয়র্কের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের অনেকেরই মাথার ঘাম পায়ে ফেলার পরেও বা একদম দিনান্ত পরিশ্রম করার পরে এখানে একটি বাড়ি কেনার স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু সেটি কিভাবে বাস্তবায়িত হতে পারে সেটা আমরা দেখেছি গত মাসের ঠিক এক মাস আগে। আমরা দেখেছি যে কংগ্রেসে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট নামের একটি বিল পাশ হয়েছে, যেটা আমরা দেখলাম দ্বিদলীয় সমর্থনের ভিত্তিতে সিনেটে 85-5 ভোটে এবং প্রতিনিধি পরিষদে 358-52 ভোটে পাশ করেছে। এক্ষেত্রে প্রেসিডেন্টের স্বাক্ষরের আর প্রয়োজন পড়ে না এবং প্রেসিডেন্ট এই বিলে স্বাক্ষর না করলে এটি কার্যকরী হয়েছে। এই প্রেক্ষিতে বাড়ি কেনার ক্ষেত্রে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি, অর্থাৎ নতুন হোম লতে আমেরিকায় স্বপ্নের বাড়ি, সেই সাথে আমাদের হাতে আরও দুটো চমৎকার বিষয় রয়েছে। অবসরের পরের যে সঞ্চয়, সেটা আমরা ইনভেস্টমেন্ট হিসেবে বাড়িতে কাজে লাগাতে পারি কিনা, এবং আরেকটি বিষয়, যারা আমরা বাড়ি কিনতে যাই খুবই সতর্ক হওয়া দরকার। গোপন ক্যামেরায় আপনার আমার কথাগুলো সব রেকর্ড করা হচ্ছে, যেটা পরবর্তীতে আমাদের নেগোসিয়েশন করতে গেলে অনেক সমস্যা হতে পারে। এটি আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে থাকবে এবং দ্বিতীয় অংশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমরা শিল্প সংস্কৃতির সঙ্গে যারা জড়িত আছি, মনের ক্ষুধা, পেটের ক্ষুধা হয়তো ভাত দিয়ে অন্ন দিয়ে আমরা পূরণ করি, কিন্তু মনের ক্ষুধা পূরণ করার জন্য অনেকেরই আমাদের নাটকের প্রতি বা সংস্কৃতির প্রতি আমাদের আকর্ষণ বা আমাদেরকে টানে। সেক্ষেত্রে নাটকের কণ্ঠে উচ্চারিত হোক পরিবর্তনের অঙ্গীকার, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর জনাব আসিফ এ চৌধুরী। আসিফ এ চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন আর ভিউয়ার যারা আজকে আমাদের সাথে প্রোগ্রামে যুক্ত হবেন বা যুক্ত হচ্ছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি যে এক মাস আগে, যেটা আগে বলছিলাম, নতুন হোম ল যেটা তৈরি হয়েছে, সেটার উপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই বিষয়টি আলোচনা করার আগে কেন এটি এত গুরুত্ব বহন করছে সেটি একটু দর্শকদের তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, একটি বাড়ি কারো কাছে এটি জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, কারো কাছে বাবা মায়ের নিরাপদ আশ্রয়, কারো কাছে সন্তানের ভবিষ্যৎ, আবার কারো কাছে এটি অবসর জীবনের সঞ্চয়, একটি বিনিয়োগ অথবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আজকের এই আমেরিকায় সেই স্বপ্নের বাড়ি কেনা কি আগের মতো এত সহজ? না, কারণ বাড়ির দাম, মর্গেজ রেট, সীমিত হাউজিং সাপ্লাই, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স সব মিলে একজন সাধারণ মানুষের জন্য নিজের একটি বাড়ি কেনা যেন প্রতিদিনই আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। কিন্তু এই বাস্তবতার মধ্যে এসেছে একটি বড় পরিবর্তন। 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট, দ্বিদলীয় সমর্থনে কংগ্রেসে বিপুল ভোটে পাশ হওয়া এই আইন প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই আইনে পরিণত হয়েছে। লক্ষ্য আরও নতুন বাড়ি নির্মাণ, কিছু নিয়ম সহজ করা, হাউজিং সাপ্লাই বাড়ানো এবং বড় বিনিয়োগকারীদের সিঙ্গেল ফ্যামিলি হোম কেনার ওপর সীমারেখা তৈরি করে দেওয়া। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। আজকের দিনে একজন সাধারণ মানুষ নিজের রিটায়ারমেন্ট সেভিংস, বিশেষ করে আইআরএ ব্যবহারের মাধ্যমে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন। অর্থাৎ যে মানুষটি একদিন শুধু নিজের বাড়ি কেনার স্বপ্ন দেখেছিলেন, তিনি হয়তো এখন একটি ইনভেস্টমেন্ট প্রপার্টির মালিক হওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু প্রশ্ন হলো, রিটায়ারমেন্টের নিরাপত্তার জন্য রাখা অর্থকে বাড়িতে বিনিয়োগ করাটা কতটা নিরাপদ, সেটাও বিবেচনায় আনতে হবে। অন্যদিকে প্রযুক্তির আরেকটি অস্বস্তিকর বাস্তবতা আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। ধরুন, আপনি যখন একটি বাড়ি দেখতে যান, হয়তো মনে করছেন আপনি এবং আপনার রিয়েলটর ঘরের মধ্যে নিজেরা খোলামেলা কথা বলছেন।
বাড়িটা কতটা পছন্দ হয়েছে, দাম কতটা বেশি, কত ডলার অফার করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ঘরের স্মার্ট ক্যামেরা কিংবা মাইক্রোফোন কি আপনার কথাগুলো শুনছে? আপনার পছন্দের কথা, আপনার বাজেটের কথা, আপনার নিগোশিয়েটিং স্ট্র্যাটেজি? আপনি কি জানেন আপনার সেই ব্যক্তিগত কথোপকথনই হয়তো পরবর্তীতে আপনার বিরুদ্ধে নেগোসিয়েশনের অস্ত্র হয়ে উঠতে পারে? অর্থাৎ একদিকে আইন চেষ্টা করছে বাড়ি ক্রয়ে আরও সাশ্রয়ী করতে, অন্যদিকে নতুন ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি মানুষকে ক্রেতা থেকে বিনিয়োগকারীতে পরিণত করছে, আর প্রযুক্তি আমাদের সামনে তুলে ধরছে একটি মৌলিক প্রশ্ন: একটি বাড়ি দেখতে গেলে আমাদের প্রাইভেসি কতটা নিরাপদ? তাই আজকের এই অনুষ্ঠানে আমরা শুধু বাড়ির দাম নিয়ে কথা বলবো না, বরং আমরা কথা বলবো বাড়ি কেনার নতুন নিয়ম, রিটায়ারমেন্ট মানি দিয়ে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট এবং স্মার্ট ক্যামেরার আড়ালে বায়ার প্রাইভেসি, এই তিনটির বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে একজন সাধারণ আমেরিকান কিভাবে নিরাপদ এবং বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে পারেন। আর এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি তার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার করবেন। জনাব আসিফ চৌধুরী, আমি আজকের বিষয়ের একটু গুরুত্বটা তুলে ধরেছি। আপনাকে প্রথমেই জানতে চাইব, এই যে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট, যেটা গত মাসে আমাদের কংগ্রেসে পাশ হয়েছে, প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই এটা পরিণত হয়েছে, যেটা আমি বললাম 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট, একে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হাউজিং রিফর্ম হচ্ছে বলে বলা হচ্ছে। তো একজন রিয়েলটর হিসেবে আপনি কি বলবেন যে সাধারণ ক্রেতা এবং বিক্রেতার জীবনে এর সবচেয়ে পরিবর্তন কোথায় আনতে পারে? ইট রিমেন্স টু বি সিন। যেহেতু জাস্ট বিলটা পাস হয়েছে, আমরা সকলেই জানি, বা আমরা যারা রিয়েল এস্টেট মার্কেটের সাথে জড়িত, যে অ্যাফোর্ডেবিলিটির যে একটা ব্যাপার এবং যে হাউজিং শর্টেজ, সেটা কিন্তু সবাই কম বেশি আমরা যে বুঝেছি, এবং নীতি নির্ধারকরাও যারা রিয়েল এস্টেট মার্কেট কন্ট্রোল করেন এবং আইন প্রণেতা যারা, তারাও সেটা, তাদের পলিটিশিয়ান যারা, তারাও তাদের নলেজের মধ্যে ছিল। তো এটা মনে করেন গত 10 বছর থেকে মানে এই বিলটা নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু সামহাও সামওয়ে সেটা কংগ্রেসও যায় নাই, সিনেটও পৌঁছাইতে পারে নাই, এর আগেই ডেড হয়ে গেছে। বাট এইবার সিরিয়াস একটা পুশ ছিল রিয়েল এস্টেট কমিউনিটি থেকে, সেই জন্য পলিটিশিয়ানরাও এটা নিতে বাধ্য হয়েছে। কারণ কোভিডের পরে দেখা গেছে যে মানুষের থাকার জায়গা নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে লিভিং স্পেস বলতে জীবনযাত্রা ব্যয় এত বেড়েছে যে মানুষের বাড়ি ভাড়া, এত বাড়ি ভাড়া দিয়ে যে মানে এটা একটা বার্ডেন হয়ে যাচ্ছে স্টেটের উপরে, সিটির উপরে, এবং পলিটিশিয়ানরাও এটার একটা এফেক্ট ওনাদের উপরেও যায় পড়তেছে। তো সেই থেকে এটা বেরিয়ে এসেছে। যদিও আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি এটা সাইন করতে রিফিউজ করছেন, উনি আরও অনেকগুলো কন্ডিশন এটাতে অ্যাটাচ করে দিয়েছেন, সেই হিসাবে উনি এটা সাইন করেন নাই। বাট নানাদালেস, যেহেতু আমরা কংগ্রেস সিনেটে ওভারওয়েলমিং মেজরিটির মাধ্যমে এটা বিলটা পাস হয়েছে, তো সেটা একটা এস্টাবলিশ হয়ে গেছে। সেটার এফেক্ট আমরা দেখতে হলে আগামী বছর পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আগামী বছর ওয়েট করার পরেও মনে করেন অ্যাটলিস্ট কিছু সময় দিতে হবে এই মার্কেটটাকে সেটেল হওয়ার জন্য। কারণ এই বিলটার মেইন রিজন হইলো যারা ওয়াল স্ট্রিটের যারা বিগ কর্পোরেশন ইনভেস্টর যারা, এদেরকে সিঙ্গেল ফ্যামিলি হোম কিনা থেকে বিরত রাখা। কারণ এই মুহূর্তে আটলান্টা নামক স্টেটের 75% হাউস ওন বাই কর্পোরেশন। আচ্ছা, তো এটা একটা মানে মেজর একটা ডিটারেন্ট হয়ে গেছিল যে নর্মাল যারা বায়ার, আমি আপনার মতো যারা ফার্স্ট টাইম হোম বায়ার, বা আমরা একটা সেকেন্ড হোম আমরা করতে চাচ্ছি আমাদের বিজনেসের জন্য না, আমাদের থাকার জন্য, সেটা প্রায় ভার্চুয়ালি ইম্পসিবল হয়ে গেছিলো। যেমন আটলান্টার মতো শহরেও যে বাড়ির দাম ছিল 300,000, কর্পোরেশন সেটা নেওয়ার পরে $500,000 400, এরা প্রাইসটাকে জ্যাক করছে। কারণ পুরা হাউজিং মার্কেটটা ওরা কন্ট্রোল করতেছিল, ডমিনেট করতেছিল। এই সব ইনস্টিটিউশনকে বিরত রাখার জন্যই এই বিলটা আসলে পাশ করানো হয়েছে। তো এখন রিমেইন টু সিন দে এটার এফেক্টটা কত তাড়াতাড়ি মানে কার্যকর হচ্ছে। তো আশা রাখা যাচ্ছে যখন নতুন ইনভেস্টর আর এই দিকে আসবে না, স্বাভাবিকভাবে মার্কেটটা ওপেন আপ হবে। সো উই কুড সি সামওয়্যার ডাউন দ্য রোড আগামী বছরের মাঝামাঝি যারা বাড়ি কিনতে চান তাদের জন্য একটা ভালো খবর আমরা পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু পাল্টা প্রশ্ন করতে চাই যে এই আইনটির যে অন্যতম লক্ষ্য, যেটা আপনিও বললেন, যে হাউজিং সাপ্লাই বাড়ানো
এবং নির্মাণের কিছু বাধা কমানো, বাস্তবে আরো বেশি বাড়ি নির্মাণ হলে কি বাড়ির দাম কমবে, নাকি অন্তত দাম বৃদ্ধির যে প্রবণতা আমরা দেখছি সেটাই থাকবে? না, আসলে দাম কমানোর জন্যই এটা এই বিগ বিল, এই যে বিলটা এস্টাবলিশ হয়েছে। দেখুন, মেজর যারা ইনভেস্টর তাদের নানান ধরনের মানে গাইডলাইন দেওয়া আছে, যেগুলা মনে করেন একজন নর্মাল মানুষের ইনভেস্ট করতে চাইলেও সে ইনভেস্ট করতে পারতেছে না। তো এই 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 অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মনে করেন আপনার লোন নেওয়া, আপনার জোনিং যেগুলো আছে, বিল্ডিং পারমিট বা হোল যে স্ট্রাকচার যেটা আছে সেটাকে ওপেন আপ করে দেওয়া হয়েছে এখন। সো ইনভেস্টাররা মনে করেন নর্মাল যারা 5টি বাড়ি বানাবেন, 10টি বানাবেন না, আমি বলতেছি না 1000 ইউনিট একসাথে বানাবেন, নর্মাল যারা আমাদের মতো লোক, সিম্পল যারা ছোটোখাটো ইনভেস্ট করতে চাচ্ছেন, বা আপনার মতো যারা আমাদের কমিউনিটি যারা ছোটোখাটো ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু সুখবর। তো আপনি আজকে আমরা 3টা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যে একটি যেটা তো আমরা আলোচনা করছি এটা, আর একটা হচ্ছে যে আমরা রিটায়ারমেন্টের পরে যে অর্থটা আমাদের হাতে থাকে সেটা দিয়ে আমরা কিভাবে হাউজিং সেক্টরে আমরা ইনভেস্ট করে আর একটা বাড়ির মালিক বা অর্থ আদায় করতে পারি, এবং আরেকটি আমরা যেটা বলছিলাম যে বাড়ি দেখতে যে গোপন ক্যামেরা আমাদের অনেক কিছুই শোনে। তো আমরা এই বিষয়টা তো মোটামুটি কথা বললাম, তো এখন শুধু একটু যদি আশার বাণী শোনান এই বিলের উপরে, তারপর আমরা ওইটাই যাব। এই বিলটা আসলে ওয়েট করতে হবে কিছুদিন আরো আপনার ওয়েট করতে হবে। আগামী বছরের মাঝামাঝি থেকে বা আগামী বছরের শেষের দিকে এটার সুফলটা পাওয়া যাবে, পেতে পারে। সুতরাং আমরা যারা বাড়ি কিনতে চাই তারা একটু তাইলে কি অপেক্ষা করতে, যারা মনে করেন যাদের ইমিডিয়েট যারা কিনবেন তারা তো কিনবেনই, আর যারা মনে করেন যে একটু টাইম হাতে আছে, ওয়েট টিল নেক্সট ইয়ার। যারা সিঙ্গেল ফ্যামিলি হোম কিনতে চাচ্ছেন, ইনভেস্টমেন্ট প্রপার্টির আমি বলতেছি না, যারা সিঙ্গেল ফ্যামিলি যারা কিনবেন, মনে করেন নিউ ইয়র্কে কিনেন না নিউ ইয়র্কের বাইরে যেখানে কিনেন, মার্কেটটা ওপেন আপ হবে। কারণ তখন আর এই ইনভেস্টারের কম্পিটিশনটা থাকবে না। মনে করেন যা কেনার তো কিনা হয়ে গেছে, আর মনে করেন নাও অন ফ্রম মুভিং ফরওয়ার্ড, মনে করেন জিলো বলেন, আর রেডফিন বলেন, আর মার্ক জুকারবার্গ বলেন, আর বিল গেটস বলেন, ওনারা আর এই মার্কেটে ব্ল্যাক রকের মতো কোম্পানিরা এটা কিনতে পারবে না। ব্ল্যাক রক কিন্তু নাম্বার 1 এই হাউজিং মার্কেটে। এই আইনটি কি কার্যকরী হয়ে গেছে? মানে পাস হয়ে গেছে। এখন ওই যেটাকে বলে লেজিসলেটিভ যে প্রসেস, যেগুলো সেই গাইডলাইনগুলো রেডি হচ্ছে। সো ওটা বা জুলাই 7 থেকে, আগামী বছরের জুলাই 7 থেকে আমরা আশা করি যে এটা ফ্রুটফুল একটা রেজাল্ট আমরা পাবো। অনেক ধন্যবাদ। আমরা একটু দ্বিতীয় বিষয় আসতে চাই, আইআরএ ব্যবহার করে একটা বাড়ি কেনার যে বিষয়টা। তো এই যে আইআরএর অর্থ ব্যবহার করে ইনভেস্টমেন্ট প্রপার্টি বা অন্য বাড়ি কেনার কৌশল, যে একটা চমৎকার একটা কৌশল আছে, সাধারণ মানুষের কাছে এটি কতটা বাস্তবসম্মত এবং কিভাবে রিটায়ারমেন্ট সেভিংস কে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে পরিণত করা যায় আপনার কাছে? এটা একটা যুগান্তকারী একটা বিল পাস হয়েছে আমার ধারণাতে। মনে করেন আমাদের নর্মাল যারা, আমাদের খুব বেশি সেভিংস নাই, আইআরএতে থাকলে হয়তো 3% 4% করে আমাদের বাড়বে, কিন্তু রিয়েল এস্টেটে যদি আমরা একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে থাকি, সেই ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে যদি মনে করেন আমরা আইআরএতে 2000 টাকা পাইতাম, ওয়ারেজ আমরা সেখানে 6,000 টাকা পাবো, 8,000 টাকা পাবো, 3-4 টাকা মান্থলি আপনার অ্যাক্সেস আসতেছে। সেই টাকাটা কিন্তু আপনার এই আইআরএর অ্যাকাউন্টেই থাকতেছে। এটা কিন্তু আপনার ট্যাক্সেবল না, এটা কিন্তু ট্যাক্স ফ্রি। তো যারা এই নিউজটা আমাদের শুনতেছেন বা আমাদেরকে ফলো করতেছেন, যাদের আইআরএর অ্যামাউন্ট 500,000, 200,000, 300,000 আছে, আপনারা কিন্তু সেই টাকাটা ইনভেস্টমেন্ট করতে পারেন, রিয়েল এস্টেট মার্কেটে করতে পারেন, এবং সেই টাকাটাও কিন্তু ট্যাক্স ফ্রি। আচ্ছা, এটা বেনিফিটটা হলো যে এটাও কিন্তু মামা আইআরএস এটা আপনার সে হাত দিতে পারবে না। তো তবুও আপনি আপনার যে অ্যাকাউন্টেন্ট আছে, যারা প্রফেশনাল আছে, তার সাথে কনসাল্ট করে নেবেন। আমি এক্স্যাক্টলি তো কোন আইআরএতে কোন ধরনের কন্ডিশন আছে এটা আমার জানা না বা আপনারও জানা নেই, বাট আপনি এটা একটু ফাইন প্রিন্টটা পড়ে নেবেন এবং আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন। তা আপনি এই বাড়ি কেনার ক্ষেত্রে আইআরএর সুবিধা দিয়ে বাড়ি কেনার ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন, কিন্তু আইআরএ দিয়ে বাড়ি কেনার বিষয়টি শুনতে কিন্তু খুব আকর্ষণীয় হলেও এর সাথে অনেক নিয়ম এবং আইআরএস রেস্ট্রিকশনসও কিছু রয়েছে। তো একজন ক্রেতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি বা ভুলগুলো কি হতে পারে বলে আপনার? ফার্স্ট অফ অল, আপনার প্রথমেই আমি বললাম যে আপনি একজন
ফাইন প্রিন্টটা পড়ে নেবেন, আপনার আপনার ব্যাংকের সাথে যে টার্মস কন্ডিশন কি আছে সেগুলো আপনি জেনে নিতে হবে। একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আপনি কথা বলুন, অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলুন, তারপরে আপনি ইনভেস্ট করবেন। হ্যাঁ, আইআরএস এটাতে টাচ করতে পারবে না যদি আপনার এই আয়ের যেটা থেকে যে ট্যাক্স যে লুপহোল যেটা আছে সেটাতে যদি আপনি থাকেন, সেটা আপনি টাচ করতে পারবেন না। বাট আপনার আয়ের যে রিটার্নটা পাচ্ছেন সেটা থেকে আপনি ডাবল করতে পারতেছেন সাম কেসেস। কোনো হয়তো সাম লসেস হইতে পারে না, আপনি স্টক মার্কেটেও ঢুকালে তো লাভ লস থাকে, বাট সেই ক্ষেত্রে রিয়েল এস্টেটে খুব বেশি আপনার লাভ লস হওয়ার সম্ভাবনা, কারণ আপনার অ্যাসেটটা তো আপনার থেকেই যাচ্ছে। প্লাস আপনি যেহেতু এটা আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি, রেন্টাল প্রপার্টি, যেটা আপনার রেভিনিউ জেনারেট হচ্ছে, প্যাসিভ ইনকাম আসতেছে, সো লুজিং মানে লুজিং হওয়ার সম্ভাবনাটা কম। তারপরেও মানে 100% তো আর কোনো জায়গায় বলে কোনো কিছু নাই, তো তারপরেও। তো আর একটি প্রশ্ন এখানে করতে চাই যে যদি কেউ আইআরএ ব্যবহার করে একটি রেন্টাল প্রপার্টি কিনে ফেললেন তিনি, তাহলে সেই বাড়ির ভাড়া বা এক্সপেন্সেস, মেইনটেনেন্স এবং ইনকাম সেটা কিভাবে পরিচালিত হয় বা হবে? নিজের ইচ্ছে মতো কি বাড়িটা ব্যবহার করতে পারবে? সবই আপনার ওই আইআর এর অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার যেতে হবে। আপনার যে ইনকাম যেগুলো আছে আপনার বছরের শেষে ট্যাক্স রিটার্নের ফাইলে বলেন, সবকিছুই কিন্তু ডিটেলস আপনার, যেহেতু আপনি এটা কর্পোরেশনের মাধ্যমে আপনি করবেন, তো কর্পোরেশনের যে বেনিফিটটা যেটা আছে বা আপনার যে ট্যাক্সের যে 1099-এর যে আপনার যে ট্যাক্সের যে জিনিসটা আছে ওই আইআর এর মধ্যেই থাকবে। ওটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি নিয়ে যেতে পারবেন না। ওটা কিন্তু যে এটার থেকে যে টাকাটা আপনি ইউজ করবেন আয়ের থেকে সেই ফান্ডেই কিন্তু জিনিসটা যাবে। সো এটার কোনো মানে অন্য কোনো খাতে ব্যয় করার কোনো সুযোগ নেই। সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করছেন। আমরা প্রায় শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রথম অংশের আপনি আরেকটি বিষয় জানতে চাই। আপনি যেহেতু রিয়েলটর এবং এই বিষয়টি নিয়ে প্রতিনিয়তই হয়তো আপনি ফেস করছেন, আপনার ক্লায়েন্ট যারা আছে তারা ফেস করছে, এই যে স্মার্ট ক্যামেরা দিয়ে হোম বায়ারদেরকে নজরদারিতে রাখা, এই বিষয়টি যে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়। অনেক বাড়িতে স্মার্ট ক্যামেরা, মাইক্রোফোন বা ডোরবেল, যেটাকে আমরা বলি ডোরবেল ক্যামেরা, এগুলোর থাকার কারণে বায়ারের কথাবার্তা সেলার কিন্তু শুনতে পায়, তাই না? তো একজন হোম বায়ার কি ধরে নেবেন যে বাড়িটি দেখার সময় প্রতিটি কথাবার্তা তার রেকর্ড করা হচ্ছে এবং তার জন্য এটা কতটা ঝুঁকি বয়ে আনছে? এটা শুধু প্রথমে আমি আমাদের রিয়েল এস্টেট এজেন্ট ভাইদেরকে বলবো, যারা এই আমাদের লাইনে যুক্ত আছেন, আপনাদের ক্লায়েন্ট নিয়ে যখন যাবেন, আপনারা প্রথমে আপনাদের ক্লায়েন্টকে ইনফরমেশন করবেন যে ওইখানে কোনো ধরনের পার্সোনাল ওপিনিয়ন বা কোনো ধরনের নেগোসিয়েশনের কথাবার্তা বলবেন না। জাস্ট ভিজিট দ্য হাউস। আপনার দরকার হলে আপনি ভিডিও করেন। তখন আপনি যেটা বলছেন সেখানে যে এজন্য আমরা স্বামী স্ত্রী বা যারাই আমরা যাই তারা যেন মানে বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, দামটা অনেক বেশি, সেলার যদি সেই কথা শুনে ফেলে, আমাদের কমিউনিটির লোকজনরা বেশি এক্সাইটেড হয়ে যায় বা অন্যান্য কমিউনিটির লোকজনও এক্সাইটেড হয়। এটা শুধু আমাদের কমিউনিটি না, আমাদের যারা ইমিগ্রান্ট ফ্যামিলি যারা বাড়ি দেখতে যান, স্বাভাবিকভাবে এক্সাইটেড হয়, পছন্দ হইলে বলেন। তো আমি আমার এজেন্টদেরকে বলবো, আমাদের ভাইরা যারা আমাদের লাইনে আছেন, আপনাদের জন্য এই অ্যাডভাইসটাও আপনারা আপনাদের ক্লায়েন্টকে অ্যাডভাইস করবেন যে কথা না বলার জন্য, দরকার হইলে ভিডিও করেন, ছবি তোলেন, বাসায় এসে দেখেন, তারপরে কথা বলুন। আপনার এজেন্টকে বলুন যে পছন্দ হয়েছে, আমরা এতটুকু অফার করতে চাই। মানে এটার ক্ষেত্রে কি নেগোসিয়েশন যখন করতে যাব তখন সমস্যায় পড়তে হবে? কারণ তখন শুনেন, আপনি যদি একটা জিনিস রিয়েলি পছন্দ করেন আর আমি বুঝে ফেলি যে সেলার যদি বুঝে ফেলে যে বাড়ি আমার নেবে, আপনি এটা নিতেই চাচ্ছেন, তখন মনে করেন 800,000-এর বাড়ি তো 800,000 দিয়েই কিনতে হবে, তখন আর নেগোসিয়েশন, কারণ আমি বুঝে গেছি যে রানা ভাই আমার এই প্রপার্টিটা উনি নিবেন। তো কোনো ক্ষেত্রে হয়তো আরো দাম আরো বাড়াই দেয়, কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়, যেটাকে আমরা বলি। তো খেয়াল রাখবেন আপনার প্রাইভেসি যাতে ক্ষুণ্ণ না হয়, এবং এই বিষয়ে আপনি যারা সেলার তাদেরকে আপনি দায়ী করতে পারবেন না, কারণ আপনি আসছেন তার প্রপার্টি দেখতে, ও তার রাইটটা বেশি। আপনি এখানে কি বলেন না বলেন সেটা আপনার ব্যাপার, এবং হাউ আই ইউজ ইট সেটাও আমার ব্যাপার। তো এটা কোনো ইলিগাল কোনো কিছু না, বাট জাস্ট আপনি একটু সতর্ক থাকবেন। আপনি
আপনি কি করবেন না করবেন আপনার বিষয়টা নিয়ে। আপনার বিষয়টা মনের কথাটা মনেই রাখতে, ওটার জন্য আমরা সেখানে expose করার দরকার না বলি আর কি। অনেক ধন্যবাদ জনাব আসিফের চৌধুরী। আমাদের অনুষ্ঠানের প্রথম অংশের সময়টা শেষ হয়ে গেছে, আমরা দ্বিতীয় অংশ শুরু করব বিরতির পরে। তো আপনিও খুব এই অল্প সময়ের মধ্যে 3টা বিষয় নিয়ে কথা বলেছেন, সবগুলোই খুব খুব একদম সার অংশটুকু আলোচনা করেছেন, মূল অংশটুকু আলোচনা করেছেন যে নতুন হোম লতে আমেরিকায় স্বপ্নের বাড়ি কিনতে গেলে আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করলেই আমরা এই সুফলটা পাবো, এবং আমাদের অবসরের সঞ্চয় দিয়ে কীভাবে আমরা একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনে লাভবান হতে পারি, এবং গোপন ক্যামেরায় আমাদের যে কথাবার্তা গেল যাতে আমরা সাবধান হই, সে বিষয়গুলো আপনি চমৎকারভাবে আলোচনা করেছেন। সত্যি আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। অসংখ্য ধন্যবাদ রানা ভাই, অসংখ্য ধন্যবাদ টিভিএন ভিউয়ার আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন। অবশ্যই আগামীতে আরো ইনফরমেটিভ কথাবার্তা নিয়ে আবার হাজির হবো অন্য এক সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রথম অংশে যে বিষয়টি নিয়ে কথা বলেছি, হোম লতে আমেরিকায় স্বপ্নের বাড়ি, অবসরের সঞ্চয় এবং গোপন ক্যামেরায় আপনার কি কথাবার্তা রেকর্ড করা হচ্ছে সেগুলো সম্পর্কে সাবধান হওয়ার জন্য আমরা একটি বিরতিতে যাব। বিরতির পরে এসে আরেকটি, যেটা বলেছিলাম, মনের পেটের ক্ষুধার জন্য হয়তো ভাত রুটি আমাদেরকে বাঁচিয়ে রাখে, কিন্তু মনের ক্ষুধার জন্য আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বা সাংস্কৃতিক জগতে আমাদেরকে অবশ্যই বিচরণ করতে হয়। তেমনি একটি বিষয়, নাটকের কণ্ঠে উচ্চারিত হোক পরিবর্তনের অঙ্গীকার, দ্বিতীয় কৃষ্টি নাট্যোৎসব আগামী 14ই আগস্ট শুক্রবার থেকে শুরু হবে, সেটি নিয়ে আমরা কথা বলবো। সেই অতিথির সঙ্গে আমরা এখন আলোচনা করব, তবে বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশে আমরা আলোচনা করতে চেয়েছি একটু ভিন্ন ধর্মী আজকে আলোচনা, আমাদের মনের খোরাক, হৃদয়ের খোরাক নিয়ে কথা বলতে চাই, শিল্প সংস্কৃতি নিয়ে একটু কথা বলতে চাই, নাট্যোৎসব নিয়ে। আগামী 14ই আগস্ট 2026 শুক্রবার থেকে দ্বিতীয় কৃষ্টি নাট্যোৎসব হতে যাচ্ছে। এবারে প্রতিপাদ্য বিষয়ে নাটকের কণ্ঠে উচ্চারিত হোক পরিবর্তনের অঙ্গীকার, অর্থাৎ ভয়েসেস রাইজিং থ্রু থিয়েটার্স। আজকের এই বিষয়টি একটু আলোচনা করতে চাই, এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিনেতা, নাট্য পরিচালক এবং নির্দেশক জনাব সীতেশ ধর, প্রেসিডেন্ট কৃষ্টি ইনকর্পোরেশন। জনাব সীতেশ ধর, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং টিভিএনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি এখন অনেক ব্যস্ত আছেন, যেহেতু সামনেই নাট্যোৎসব, সবকিছু ফেলে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে, এবং দর্শকদেরকে এই নাটকের খোরাক নিয়ে অনেক কথাবার্তাই বলবেন যতটুকু সময় পাওয়া যায়। তবে কেন এই বিষয়টা আজকে আলোচনা করতে চাই, দর্শকদের সামনে একটু গুরুত্বটা তুলে ধরতে চাই আমি। সুপ্রিয় দর্শক, মানুষ শুধু ভাত রুটি খেয়েই বাঁচে না, মানুষ বাঁচে তার স্বপ্নে, স্মৃতিতে, অনুভূতিতে এবং গল্পে। আর সেই গল্পগুলোকে জীবন্ত করে তোলে একটি শক্তিশালী শিল্প মাধ্যম, নাটক। নাটক শুধু বিনোদন নয়, বরং নাটক সমাজের আয়না, সময়ের দলিল এবং মানুষের নীরব অনুভূতির সবচেয়ে শক্তিশালী ভাষা। কখনো এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কখনো মানবতার পক্ষে উচ্চারিত সাহসী কণ্ঠ, আবার কখনো ভেঙে যাওয়া সম্পর্ক, হারিয়ে যাওয়া শেকড় কিংবা নতুন আশার গল্প। আর এই চেতনাকেই সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় কৃষ্টি থিয়েটার উৎসব 2026। এবারের প্রতিপাদ্য বিষয় ভয়েসেস রাইজিং থ্রু থিয়েটার, অর্থাৎ নাটকের কণ্ঠে উচ্চারিত হোক পরিবর্তনের অঙ্গীকার। এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, যখন অনেক কণ্ঠ চাপা পড়ে যায় তখন মঞ্চ কথা বলে, যখন মানুষ বিভক্ত হয় তখন শিল্প মানুষকে একত্রিত করে, আর যখন সমাজ প্রশ্ন করতে ভুলে যায় তখন নাটকই সেই প্রশ্নগুলো আবার আমাদের সামনে তুলে ধরে। বিশেষ করে প্রবাসের মাটিতে বাংলা নাটক শুধু একটি সাংস্কৃতিক চর্চা নয়, বরং এটি আমাদের ভাষা, ইতিহাস, শেকড় এবং পরিচয়কে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য সেতু বন্ধন। তাই আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব, নাটক কিভাবে সমাজ পরিবর্তনের ভাষা হয়ে ওঠে, একজন শিল্পী কিভাবে নিজের শিল্পের মাধ্যমে মানুষের হৃদয়ে আলো জ্বালান, এবং কেন আজও মঞ্চ নাটক আমাদের সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক শিল্প মাধ্যমগুলোর একটি হয়ে উঠেছে। আর এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন এমন একজন নাট্য অভিনেতা, নাট্য পরিচালক, নির্দেশক এবং কৃষ্টি ইনকর্পোরেশনের প্রেসিডেন্ট মিস্টার সীতেশ ধর। সুপ্রিয় দর্শক, নাটকের উপরে তার দীর্ঘ অভিজ্ঞতা, সৃজনশীল ভাবনা এবং নাট্য জীবনের নানা গল্প আমাদের আলোচনাটুকু নিশ্চয়ই সমৃদ্ধ করবে।
তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। নাটকের কণ্ঠে উচ্চারিত হোক পরিবর্তনের অঙ্গীকার। জনাব সীতেশ ধর, আজকের আলোচনার বিষয়ে সামান্য একটু সারমর্ম বা ভূমিকা আমি দর্শকদেরকে তুলে ধরেছি। আপনার কাছে জানতে চাইবে, এই যে আপনাদের প্রতিপাদ্য ভয়েসেস রাইজিং থ্রু থিয়েটার, এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত বার্তাটা কি? বর্তমান সময়ে কেন এই প্রতিপাদ্য এতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। দেখুন, ভয়েস রাইজিং থ্রু থিয়েটার এটি আসলে নতুন কিছু নয়। থিয়েটারটি এমন যে থিয়েটারের মধ্য দিয়ে আমাদের সমাজের যে অসামঞ্জস্যতা আছে বা যে নিপীড়ন আছে, নির্যাতন আছে, সেটা কিন্তু আমরা থিয়েটারের মধ্য দিয়েই তুলি। হ্যাঁ, আপনাদের নিউজ মিডিয়াতে আমরা পড়ি, নিউজটা শুনি, দেখি, কিন্তু যখন একজন মানুষ, একজন নির্যাতিত, নিপীড়িত একজন মানুষের কথা যখন মঞ্চে অভিনয়ের মাধ্যমে বলে, তখন কিন্তু দর্শকের কাছে আপনার রিডিং থেকে এটার এফেক্টটা অনেক অনেক গুণ বেশি। সো এই মাধ্যমটা আমরা সবসময় ইউজ করি যে আমি নাটকের মধ্য দিয়ে আমার যে অসামঞ্জস্যতা আছে সেটাকে আরেকটু তুলে নেয়া এবং দর্শককে এখানে ইনভলভ করে তার ভেতরে চিন্তার একটা জায়গা তৈরি করে দেয়া। সে কারণেই এই প্রতিপাদ্যটা আপনারা বেছে নিয়েছেন। তো সমাজ পরিবর্তনে নাটক কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে? যদিও আমার ভূমিকা আমি কিছু বলার চেষ্টা করেছি, ইতিহাস থেকে এমন কোনো উদাহরণ কি আপনি দেবেন যেখানে নাটক মানুষের চিন্তা বা সমাজকে একেবারে বদলে দিয়েছে? সেরকম ভুরি ভুরি উদাহরণ আছে। যেমন আমরা যদি দু একটা যদি বলি, আপনি একটু যদি চিন্তা করেন 1948-49 এর কথা, সাউথ আফ্রিকাতে যখন যে অ্যাপার্থেইড যেটা শুরু হয়েছিল, যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, তখন কিন্তু সেখানে থিয়েটার একটা বিশাল ভূমিকা রেখেছিল। কারণ এদের কোনো ভয়েস ছিল না, যারা মানে মাইনরিটি ছিল। তখন থিয়েটারটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে থিয়েটারের মধ্য দিয়ে দর্শককে ইনভলভ করিয়ে দর্শককে এনে এখানে মঞ্চে তাকে দিয়ে বলানো হচ্ছে যে আমরা এটা চাই না, ওটা চাই না। এবং এটা বিশাল একটা এফেক্ট ছিল, যেটা পরবর্তীতে একটা জায়গায় আমরা দেখেছি এটা সমাধান হয়েছে। আপনি যদি আমাদের ইন্ডিয়ার দিকে তাকান, আই বিলিভ ইন 1978-79 এর দিকে সফদর হাশমির কথা আমরা সবাই অনেকেই জানি, নাটক যারা করেন। তো সেখানে যে সোশ্যাল যে ডিসক্রিমিনেশন ছিল, সেটা নিয়ে এই যে স্ট্রিট থিয়েটারটা সফদর হাশমি শুরু করেছিলেন। কিন্তু দেখুন থিয়েটারটা কত বড় পাওয়ারফুল হয়। এই থিয়েটার যখন উনি করছিলেন, ওনার নাটক চলাকালীন সময়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। মানে এত পাওয়ারফুল ছিল যে এটা করা যাবে না। তো থিয়েটার সবসময় পাওয়ারফুল। আমি যদি দূরে না গিয়ে আমি যদি আমার বাংলাদেশের কথা বলি, আমি তখন রাজপথের একজন মানুষ, 1990-র কথা বলছি, 90-এর যে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে আমরা অনেক কিছুই করতে পারতাম না। পরে নাট্যকর্মীরা সবাই ঠিক করলো যে আমরা স্ট্রিট থিয়েটার করব। সেই স্ট্রিট থিয়েটার করতে গিয়ে আমাদের কি হয়েছে আপনি জানেন, অনেকেই জানেন, যে আমরা হয়তো নাটকটা শুরু করেছি, করতাম, আমাদের টেকনিকটা ছিল আমরা শহীদ মিনারের সামনে পথনাটকটা বেশি, আমরা হয়তো 10 মিনিটে 15 মিনিট নাটক করবো, কিন্তু ততক্ষণে একজন এসে একটা বক্তৃতা দিয়ে চলে যাবে। তো আমরা প্রস্তুত থাকতাম যে কখন দৌড়ানি খাবো, এবং সাথে সাথে আবার দৌড়ে পালিয়ে যেতাম। তো এইটা সমাজে যে এইটার এফেক্ট, এই কাজগুলো আসলে প্রমাণ করে। যারা এটা শুনতে চায় না, তারা জানে যে এটা এত পাওয়ারফুল, মানুষকে ঐক্যবদ্ধ করার মানে সাংঘাতিক রকমের একটা পাওয়ারফুল। আর আমাদের নাটকটা দেখেন, আমরা বাংলাদেশে যেটা বলছি যে আজকে থেকে 50 বছর আগের যদি নাটক দেখেন, সেটা একটা স্টাইল ছিল। এবারে তারপরের নাটকগুলো কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এখন নাটক করি দর্শকদেরকে ইনভলভ করে, দেখা গেল যে দর্শকের মধ্য দিয়ে উঠে আসছে, আবার এখান থেকে যে দর্শকের কাছে বসছে, দর্শককে প্রশ্ন করছে। সো এটা বিশাল এফেক্টিভ একটা মাধ্যম। অনেক উদাহরণ আছে আপনার প্রশ্নের। তো আপনার নাটক দেখতে গেলে, মঞ্চ নাটক দেখতে গেলে সাধারণত হলে বা থিয়েটার হলে যেই দেখতে হয়, তা আজকের এই তথ্য প্রযুক্তির যুগে, এআই এর যুগে বা ডিজিটাল যুগে, যেখানে মানুষ মোবাইল এবং সামাজিক মাধ্যমেই বেশি সময় কাটায়, আমরা দেখছি একটা মোবাইল সবসময় হাতে আমাদের কাজ করছে, সেখানে মঞ্চ নাটকের প্রাসঙ্গিকতাটা কিভাবে ধরে রাখা সম্ভবপর আপনি মনে করেন? দেখুন, যখন ডিজিটাল
যুগটা তো কিছু কয়েক বছর আগে একটা তর্ক কিন্তু শুরু হয়েছিল যে মানুষ বই পড়বে কিনা, মানুষ হার্ড পেপার পত্রিকা পড়বে কিনা, এরকম আশঙ্কা ছিল। কিন্তু আসলে কি মানুষ ছেড়ে দিয়েছে? মানুষ কিন্তু ছেড়ে দেয়নি। মানুষ বই পড়ে, পত্রিকাও পড়ে। সো এই যে ডিজিটাল, হ্যাঁ আপনি সত্যি, আমরা যখন কোনো প্রোডাকশন মঞ্চস্থ করছি, দেখলাম যে হয়তো কেউ কেউ ওখানে বসেই ফোনটা দেখছে, কিছু করছে, ওদিকে নাটক চলছে, এটা হয়। বাট আমরা মনে করি যে এই কাজটা যেহেতু একটা শক্তিশালী একটা মাধ্যম, সেই মাধ্যমটাকে আমরা নতুন নতুন করে নাটকের তো আর আগের জায়গায় নেই, যেটা একটা আগে বললাম যে বিভিন্ন রকমের ফর্ম তৈরি হয়েছে নাটকের। সেই ফর্মগুলি নিয়ে আস্তে আস্তে আমরা আরও চিন্তা ভাবনা করি কীভাবে দর্শকদেরকে ইনভলভ করা যায়। এটা যদি কন্টিনিউ করতে থাকি, ওটাতে আমাদের থিয়েটারের কোনো রকম কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না, হয়নি, হবেও না, এবং এই মাধ্যম টিকে থাকবে নিঃসন্দেহে। না না, সেটা তো অবশ্যই, কারণ এটা যদি সেটাই হতো যে একেবারে ঘরে বসে মোবাইলে বা ইউটিউবে সবকিছু পাওয়া যাচ্ছে। গতকালকে আমাদের এখানে আমাদের বাংলাদেশের যে প্রখ্যাত অভিনেতা অপূর্বর একটা গানের অনুষ্ঠান হলো। সবাই জানে উনি অভিনেতা হিসেবে প্রসিদ্ধ, কিন্তু গানের অনুষ্ঠানও দেখেছি কালকে পুরো যে অডিটোরিয়াম উপচে পড়ছে, প্রচুর মানুষ দাঁড়িয়েও তারা দেখছে। আমিও ফেসবুকে সুতরাং এটা খুব একটা ইফেক্ট করে বলে মনে হয় না। অর্থাৎ যারা এই সরাসরি নাটক দেখতে অভ্যস্ত বা এই প্রজন্ম যে যাবে না তা তো নিশ্চয়ই তারাও যায়, তারাও দেখছে। প্রাসঙ্গক্রমে বলছি, দেখুন আমরাও কিন্তু এই জিনিসটা চিন্তা করেছিলাম যখন যে এই শুরুটা হয়েছিল। আমি নিজেও দেখুন প্যান্ডামিকের সময় আমি নিজেও ওয়েবে, আমি বাসায় বসে রিহার্সেল করে আমি কিন্তু ওয়েবে 18 মিনিটের একটা প্রোডাকশনও করেছিলাম। তো তখন কিন্তু আলোচনাটা মনে হয়েছিল যে এটা যদি এভাবেই হয়, এভাবে করে দিয়ে আমরা হয়তো থিয়েটারটা, মঞ্চটা মনে হয় বাদ পড়ে যাবে। কিন্তু বাস্তবতা দেখেন তা হয়নি। বাস্তবতা বরং ওইটাই বাদ গেছে। আমরা হ্যাঁ টেলিভিশনের যে সিনেমা বা নাটক যেগুলি, সেগুলি তো ঠিকই আছে, কিন্তু থিয়েটার কখনো আপনি ডিজিটাল মাধ্যমে দেখেই সেই আনন্দ, সেই বেদনা, সেই জায়গাটাতে যেতে পারবে, মানে উপলব্ধির ওই জায়গাটা পৌঁছানো। তা আপনার কাছে একটু আসি, যেহেতু আমরা আমেরিকায় থাকি, ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি, সবকিছুই আলাদা। তো এখানে এই প্রবাসে যে বেড়ে ওঠা, বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তাদের কাছে এই বাংলা নাটক, বাংলা সংস্কৃতিকে পৌঁছে দিতে থিয়েটার বা আপনার এই কৃষ্টি বা থিয়েটার কতটা কার্যকরী ভূমিকা পালন করছে বা কতটা করতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন, এটা অসম কোয়েশ্চেন। কারণ আমরা দেখুন ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি এই শব্দটা, বক্তৃতা বিবৃতিতে নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম। এখানেও আমরা শুনি, এখনো শুনি। কিন্তু আসলে আমরা কার্যকর ভূমিকা আমরা রাখছি কিনা, সেটি ইম্পর্টেন্ট। এখানকার বাস্তবতায় আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, তো আমার যেই বিল্ডিংয়ে আছে ওখানে আমার একটা হাই স্কুল আছে, যেটা এই ট্যালেন্ট আনলিমিটেড হাই স্কুল বলে এটাকে। হাই স্কুলটাই হচ্ছে এটার জন্য, মানে সঙ্গীত, থিয়েটার, এই সমস্ত শেখার জন্য। তাহলে দেখেন, হ্যাঁ, তো এখানে অনেক স্কুল আছে এবং হাই স্কুল আছে, কলেজও আছে এই ডিপার্টমেন্টের উপরে। তাহলে তারা যখন ওখানে যাচ্ছে, তারা যখন করে, কিন্তু সেটার উপরে জব আছে। কিন্তু আমরা যে বাংলা নাটক এখানে করছি, আমরা বলছি নতুন প্রজন্ম, কিন্তু আমরা আসলে তাদেরকে মানে আনবো যে তাদেরকে আমরা কি দিতে পারছি? আমরা কি কিছু তৈরি করেছি? আমরা তো করিনি। যে কারণে হয়তো আমার ছেলেকে বললাম, আমার মেয়েকে বললাম, আমার ভাতিজিকে বলে আসো আমার এখানে একটু করে দিয়ে যাও, সে আমার কথার কারণে একটু করে দিয়ে তারপরে চলে গেল। তো রেগুলার এই জায়গাটাতে নাই। হ্যাঁ, আমাদের এখানে নিউ ইয়র্কে 2-1টা ছেলে মেয়ে এই মাধ্যমে পড়াশোনা করছে এবং কাজ করছে, যেটা অত্যন্ত ডেডিকেটেডলি কাজ করছে। হ্যাঁ, এবং তাদেরকে আমরা ইনভলভ করার চেষ্টা করছি। আমরা যেটা চেষ্টা করি আসলে, যখন আমরা একটা প্রোডাকশন বানাই, তখন আমরা চিন্তা করি যে ছোট বাচ্চার একটা রোল আছে, অথবা একটা কলেজ বা স্কুল গোয়িং একটা রোল আছে, তাদেরকে আনি। কিন্তু ওটা আসলে খুব কার্যকর না। কেন নয়, আমি এটা খুবই চিন্তা করি, প্রত্যেকটা মানুষই কিন্তু তার একটি কাজের একটা স্বীকৃতি চায়। আমরা এমন একটা জায়গা এখানে তৈরি করতে পারিনি যে ওরা যে আসবে তার তো একটা না একটা স্বীকৃতি দরকার। যদি বলি ঠিক আছে তুমি আসছো রিহার্সেলে, তোমাকে তোমার প্রোডাকশন পরে তোমাকে $200 দিচ্ছি, তোমার যে কমিউট, তাতেও কিন্তু এটা রিকগনিশন।
অথবা যদি এরা হতো যে প্রতি বছর একটা কিছু হচ্ছে, একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে তাদেরকে রিকগনাইজ করা হচ্ছে, সেই জায়গাটাতে আমরা আসলে তৈরি করতে পারিনি। তবে কৃষ্টি চেষ্টা করছে ওই জায়গাতে যাওয়ার জন্য। আস্তে আস্তে যাচ্ছে, তা যাচ্ছে যে না তা নয়, ভূমিকা যথেষ্ট পালিত হচ্ছে। কৃষ্টি সহ অন্যান্য যে থিয়েটার গুলো আছে হ্যাঁ। তারাও কিন্তু অনেক চেষ্টা করছে। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে বৈরী পরিবেশ, সবকিছুই বৈরী বলা যেতে পারে, ভাষা বলি, সংস্কৃতি বলি, পরিবেশ বলি, যেভাবেই বলি না কেন, এই প্রবাসের নাট্যচর্চার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কি মুখোমুখি হচ্ছেন আপনি? বা সীমিত সময়, অর্থায়ন, নাকি নাটকের দর্শকের আগ্রহ কম, কোনটি বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে মনে হচ্ছে? সবগুলোই গুরুত্বপূর্ণ আপনি যেগুলো বললেন, কারণ আমি তো এখানে প্রায় 30 বছর ধরে হয়তো কাজ করছি। সময়টা একটা ফ্যাক্টর, যে স্কেজুয়ালটা মেলানো। বাংলাদেশে যারা ছিল, বাংলাদেশে তো রাতে কাজ নেই, দিনে কাজ, সন্ধ্যার পরে সবাই ফ্রি, সন্ধ্যার সময় এখানে রিহার্সাল করলাম। এখানে তো একজনের দিনে কাজ, একজনের রাতে কাজ, আর আমি তিনটা কাজও আমরা করি, তমুককে নেব, কিভাবে নেব। তো সেই কারণে এইটা একটু বিশাল সমস্যা, সবচেয়ে বড় সমস্যা এটা। আর আরেকটা সমস্যা তো আছেই, যে আর্থিক একটা সমস্যা আছে। কারণ থিয়েটারটা, আমি অন্যভাবে বলছি না, কেউ কিছু মনে করবেন না, অন্যান্য কালচারাল যে ইভেন্টগুলো হয় তার থেকে থিয়েটারটা আসলে খুব হয়ে আছে। ফিনান্সিয়ালি যারা স্পন্সর টনসর করে তারা খুব কম আগ্রহ থিয়েটারের দিকে, অন্যান্য জায়গায় বেশি। তো তারপরেও তো থেমে নেই, থিয়েটার তো হচ্ছে। আর আমি মনে করি যে টাকাটা ফ্যাক্টর, কিন্তু অত বেশি নয়। কারণ তা নাহলে আমি খুব বড় লোক নই, আমি তো খেটে খাওয়া মানুষ। আমি 30 বছর ধরে কাজ তো করছি, বা আরো যারা করছেন তারা তো করছেন। আমরা দেখেছি যে আসলে এখানে যে বিভিন্ন সময় নাট্য উৎসব হচ্ছে, বিভিন্ন স্টেট থেকেও দল আসছে, তো সেখানে আমরা দেখেছি যে হল কিন্তু ভরে যায়, টিকিট দিয়ে মানুষ দেখছে। সুতরাং এক্ষেত্রে অর্থটা খুব একটা বড় নয়, বরং যেগুলো বললেন যে মানুষের তাদের কাজের সাথে মিলে অনেকেরই আগ্রহ আছে, ইচ্ছা আছে, কিন্তু তার কোনটা করবে। আমি তো নতুন নতুন যারা আসে আমি সবাইকে বলি, ভাই ঠিক আছে, এটা কিন্তু বাস্তব, আগে তো সার্ভাইভ করতে হবে, আগে সার্ভাইভ করে তারপরে তারপরে সময়টা। আমার সময়টা ওভাবেই কেটেছে, সার্ভাইভ করে বাকিটা। কিন্তু ওই যে একসাথে দুটো জিনিস হবে না। আমি আমেরিকা আসছি কি জন্যে? টাকা পয়সা রোজগার করার জন্য। কিন্তু আমি এসে আমার যেটা চেঞ্জ করেছি, না, আমার সার্ভাইভ করার জন্য যেটা রোজগার দরকার সেটা করব, বাকিটা আমি এখানে দেব। সংক্ষেপে বলবেন, 1 মিনিটের মধ্যে বলার চেষ্টা করবেন, যে নাট্য পরিচালক হিসেবে আপনি যখন একটা নাটক নির্বাচন করতে চান, বা সেই সময়টা আপনি কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি মাথায় রাখেন? যে বিনোদনটাকে রাখছেন, নাকি সামাজিক বার্তা যাতে মানুষ পায় সেটাকে বেশি দিচ্ছেন? 1 মিনিট। দুটোই। কারণ একটাকে বাদ দিলে আরেকটা হবে না। কারণ আমি যদি এত সিরিয়াস নাটক করি, তাহলে আমি একটা ইলাইট শ্রেণী তৈরি করে ফেললাম। তো আমার ইলাইট শ্রেণী দিয়ে কি হবে? তাহলে আমার পাবলিক যারা, সবাইকে নিয়ে আসার জন্য আমি ওই বিনোদনের মধ্য দিয়ে আমার মেসেজটুকু দিতে হবে। আমি যদি সরাসরি সিরিয়াস মেসেজ দিতে থাকি তাহলে যাবে না, বিনোদন এখানে দরকার। একদম শেষ প্রশ্নটি আপনার করতে চাইবো, যেহেতু আপনাদের নাট্যোৎসব এবং আপনার কৃষ্টির দ্বিতীয় উৎসব, এটা নাট্যোৎসব, যেটা আগামী 14ই আগস্ট শুক্রবার থেকে শুরু হবে, তো এখানে কতগুলো দল আসছে, বা এ সম্পর্কে, অর্থাৎ দর্শকদেরকে আপনি এই আপনার উৎসবে যাওয়ার জন্য কি বার্তাটা দিতে চান, কি বলতে চান? সেটি হচ্ছে, দেখুন, সাহস করে কৃষ্টি গত বছর প্রথম একটি ফেস্টিভ্যাল শুরু করে শেষ করে ফেলে। তখন থেকেই কৃষ্টি আসলে ডিসিশন নেয় যে আসলে এটাই করব আমরা, এবং প্রতি বছর করব, অন্য কিছু না করি। কারণ এই জায়গাটাকে এস্টাবলিশ করা দরকার। এখানে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, কিন্তু আমাদের বাংলাদেশের বাঙালি যারা, আমাদের কিন্তু সেটি হয় না। সেই কারণে আমরা চিন্তা করলাম যে এটাকে কন্টিনিউ করব, এবং এবারও করছি, আগামী বছরও করেই যাব। গত বছর আমাদের 6টা প্রোডাকশন ছিল, এবার প্রোডাকশন আছে 9টা। এবারের প্রোডাকশনে কানাডার থেকে, টরন্টো থেকে আসছে একটু গ্রুপ, ভার্জিনিয়া থেকে আসছে, নিউ জার্সির গ্রুপ আছে, এখানকার আরও 4টা গ্রুপ আছে, এবং বাংলাদেশের প্রথিতযশা অনেক শিল্পী, কলাকুশলীরা, অভিনেত্রীরা আছেন এবং আসছেন। এবং পাশাপাশি আমরা এছাড়াও আরও কিছু অনুষ্ঠান আছে, যেমন আলোচনা আছে,
আমাদের গেস্ট স্পিকার আছে। এবার এই উদ্দেশ্যটা করেছিলাম যে আমরা গেস্ট স্পিকার করেছি অনেক অবাঙালি লোককে, বাট যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত। আমাদের ইচ্ছাটা হচ্ছে যে বাঙালিদের সাথে তাদের এটা মেলবন্ধন তৈরি, একটু পরিচয় করিয়ে দেওয়া, যে তারাও এদেরকে চেনে, এরাও এদেরকে চেনে, আমরা সবাই সবার থেকে যাতে বেনিফিশিয়ারি হতে পারি। এবং আমরা আগামী বছর কৃষ্টি আশা করছে যে আমরা এখনই তো করছি, আমরা কোলাবোরেটিভ কাজ করছি জ্যাকেলের সাথে, লাইব্রেরির সাথে, পাবলিক লাইব্রেরির সাথে, কুইন্স পাবলিক লাইব্রেরি। আগামী বছর আরো দু একটা অর্গানাইজেশনের সাথে আমরা কোলাবোরেটিভ কাজ করব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আদান প্রদানটা হোক। আপনাদের এবং যদি দর্শক সবাই আসেন, আপনার মাধ্যমে দর্শককে বলতে চাই, আপনারা যদি আসেন তাহলেই আসলে এই ফেস্টিভ্যাল সফল হবে। তো আপনাদের কাছে অনুরোধ, প্রতিদিন 5টা থেকে রাত 10টা অবধি আসবেন। টিকিট আছে $20 পার ডে, $50 3 days। ওটাকে এত বিষয়ে সিরিয়াসলি নেবেন না, আপনারা আসুন। যদি সেক্ষেত্রে কিছু করা লাগে, ডিসকাউন্ট দিতে হয়, সেটা আমরা করব, আমরা কাউকে ফেরত পাঠাবো না। অনেক ধন্যবাদ জনাব সীতেশ ধর। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি বৃদ্ধ এবং প্রাণিত, এবং আমরা আশা করব আগামী 14 তারিখ থেকে যে নাট্যোৎসব শুরু হচ্ছে আপনাদের, সেটি সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ আপনাকে এবং টিভিএনকে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। প্রথম অংশে নতুন হোম লতে আমেরিকায় যে স্বপ্নের বাড়ি, আমাদের সঞ্চয় এবং গোপন ক্যামেরায় আমরা আপনার কি করা উচিত, যে রেকর্ডগুলো করা হচ্ছে সেখান থেকে আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে, এবং আমাদের মনের ক্ষুধা মেটানোর জন্য আগামী 14ই আগস্ট থেকে, শুক্রবার থেকে যে কৃষ্টি দ্বিতীয় নাট্যোৎসব শুরু হচ্ছে, সেই নাট্যোৎসবে আমরা অংশগ্রহণ করি, দর্শক হিসেবে যাই, আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করি এবং বাংলার সংস্কৃতিকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।